মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য হল: এ মৌলিক অধিকার হল ব্যক্তিজীবনের প্রয়োজন পূরণের ক্ষেত্রে মৌলিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকার। বি দেশের সংবিধান কর্তৃক এই অধিকারগুলি স্বীকৃত ও সংরক্ষিত হয়। সি মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য। ডি মৌলিক অধিকারগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত। ৩ ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি রচনার সময় সংবিধান রচয়িতাদের উপর বিভিন্ন সংবিধান ও মতবাদের প্রভাব পড়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ। এছাড়াও মার্কিন সংবিধানের পঞ্চম ও চতুর্দশ সংশোধন, মানবাধিকার সম্পর্কে ফরাসি ঘোষণা, মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণা, 1935 খ্রিস্টাব্দের আয়ারল্যান্ডের সংবিধান, ডাইশির আইনের অনুশাসন তত্ত্ব, থিওরি অফ রুল অফ ল, গান্ধীবাদ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ৪ ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত সকল মৌলিক অধিকার দেশের সকল অধিবাসী ভোগ করতে পারে না। কতকগুলি মৌলিক অধিকার আছে যা কেবলমাত্র ভারতীয় নাগরিকগণই ভোগ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় ও মত প্রকাশের স্বাধীনতা, সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকার, ভারতের যে কোনো জায়গায় যাতায়াত ও বসবাসের অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সমিতি গঠনের অধিকার প্রভৃতি। আবার কতকগুলি মৌলিক অধিকার আছে যা নাগরিক ও বিদেশী উভয়ই ভোগ করতে পারেন। যেমন আইনের চোখে সমানাধিকার, জীবন ও স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি। ৫ কর্মের অধিকার, রাইট টু ওয়ার্ক, শ্রমমান ভিত্তিক মজুরি পাবার অধিকার, রাইট টু এ স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজ প্রভৃতি অর্থনৈতিক অধিকারগুলি ভারতীয় সংবিধানে স্বীকৃত হয়নি। ৬ স্বাভাবিক অবস্থায় মৌলিক অধিকার কোনায়ভাবে খণ্ডিত হলে নাগরিকগণ আদালতের মাধ্যমে প্রতিকার চাইতে পারে। কিন্তু জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময়ে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে নাগরিকগণ আদালতের শরণাপন্ন হতে পারেন না। ফলে এই সময়ে মৌলিক অধিকারকে লঙ্ঘন করে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, এবং শাসন বিভাগ কোনো নির্দেশ জারি করলে তা আদালত কর্তৃক বিবেচনাধীন নয়। তবে সংবিধানের ৪৪তম সংশোধনের ৪৪th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ১৯৭৮ মাধ্যমে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই ২১ নং ধারার জীবন ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে স্থগিত বা লঙ্ঘন করা যাবে না। ৭ মৌলিক অধিকারগুলি অবাধ বা অনিয়ন্ত্রিত নয়। ভারত রাষ্ট্র, সমাজ ও জাতির বৃহত্তর স্বার্থে মৌলিক অধিকারগুলির উপর সাধারণ অবস্থাতেও যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করতে পারে। ৮ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি বিচার বিভাগ কর্তৃক সংরক্ষিত। স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট ৩২ নং ধারা অনুসারে ও হাইকোর্ট ২২৬ ধারা অনুসারে লেখ বা নির্দেশ বা আদেশ রাইটস জারির মাধ্যমে মৌলিক অধিকারগুলিকে সংরক্ষিত করে থাকেন। ৯ মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যে সাদৃশ্য হল উভয়ই প্রকৃতিগতভাবে এক প্রকার অধিকার। কিন্তু বৈসাদৃশ্য হল মৌলিক অধিকারের আইনগত স্বীকৃতি ও ভিত্তি আছে, অপরদিকে নির্দেশমূলক নীতিগুলির তা নেই। ফলে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ১০ অধ্যাপক সি হায়ার কে সি হার এর মতে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে সংবিধানের প্রস্তাবনার ধারা অনুযায়ী ন্যায়, স্বাধীনতা, সাম্য, মৈত্রী প্রভৃতি রাষ্ট্রনৈতিক আদর্শ ঘোষিত হয়েছে। এই আদর্শগুলি নাগরিকদের মধ্যে অধিকার ও দায়িত্ববোধ সৃষ্টি করে। ১১ ড বি আর আম্বেদকর গণপরিষদে নির্দেশমূলক নীতি সম্পর্কে বলেন যে, নীতিগুলি ক্ষমতাসীন দলের পরীক্ষাকেন্দ্র হিসাবে ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বলেন যে, এই নীতিগুলি হল ভারতীয় সংবিধানের এক অভিনব বৈশিষ্ট্য, দি মোস্ট নোবেল ফিচার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। ১২ গণপরিষদে ড কে এম মুন্সি বলেন, স্বৈরাচারী আইনের বিরুদ্ধে নির্দেশমূলক নীতিগুলি প্রতিবাদের ভিত্তি হিসাবে কাজ করবে। ১৩
মৌলিক অধিকারগুলির সাথে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির বিরায় বাঁধলে মৌলিক অধিকারগুলি বলবৎ হবে। If there is a conflict between a fundamental right and a directive policy, the fundamental right shall prevail over the directive. State of Madras v. Champakaran, 1951. By the 42 ND Constitution Amendment Act, an attempt was made to give directives primacy over the fundamental rights, but it has been foiled by the Supreme Court in the Minerva Mills case, 1980. 14. ভারতীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট তার বিভিন্ন রায় এ সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন। যেমন আই ইন মার্কান্ডেয়া ভি স্টেট অফ আ পি 1989, the Supreme Court asserted that the fundamental rights and the directive principles together form the core of the Constitution. অর্থাৎ ভারতীয় সংবিধানের মূল কাঠামোটাই গড়ে উঠেছে মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলিকে নিয়ে। II in Keshavananda Bharati case, the Supreme Court declared that Parliament can amend the Constitution to override or abrogate any fundamental right in order to enable the state to implement the directives, so long as the basic features of the Constitution are not violated. অর্থাৎ পার্লামেন্ট মৌলিক অধিকারগুলিকে লঙ্ঘন করে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে পারবে যদি না তা সংবিধানের মৌল কাঠামোর বিরোধী না হয়। তাই মৌল কাঠামোর বিরোধী না হলে পার্লামেন্ট প্রয়োজনে নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে গিয়ে মৌলিক অধিকারগুলিকে খর্ব করতে পারে।